চল। অরু কৃতিকের সাথে তাল না মিলিয়ে উল্টো হাতে টান দিয়ে বলল, আরে কোথায় যাব? মা আর আপা ভেতরে তো। কৃতিক অগ্নি দৃষ্টিতে পেছনে তাকিয়ে বলল। সো হোয়াট? কৃতিকের এমন আগুন ঝরা নিষ্প্রহ চাহনি দেখে অরু বুঝলো কৃতিক রেগে আছে। তাই খুব একটা কথা না বাড়িয়ে শুষ্ক ঢোক গেলে বলল, না মানে ওদেরকে অন্তত বলে তো আসি। দরকার নেই। গমগমে আওয়াজে কথাটা বলায় আবারও অরুকে সঙ্গে নিয়ে হাঁটা দেয় কৃতিক। তবে কয়েক কদম এগিয়ে যাওয়ার পরপরই সামনে এসে দাঁড়ায় অমিতের বাবা মা। অমিতের বাবা মা মুরব্বী মানুষ, তার উপর নতুন আত্মীয়, সেই হিসেবে তাদের সম্মান প্রাপ্য। কিন্তু মাথা খারাপ কৃতিক সেসবের ধারে কাছেও গেল না। উল্টে চোখে মুখে বিরক্তির ভাঁজ টেনে অমিতের বাবাকে বলল। কি হয়েছে, সামনে দাঁড়ালেন যে? অমিতের বাবা সহসা হেসে বললেন, বাবা, তুমি অনুর ভাইয়া না? কৃতিক এক ঝলক অরুর মুখের দিকে চাইল, যে এই মুহূর্তে চোখ দিয়ে হাজারো কাকুতে মিনতি করছে। কৃতিক যাতে উল্টাপাল্টা কিছু না বলে কৃতিক চোখ সরিয়ে নেয়। তারপর অমিতের বাবা মার দিকে তাকিয়ে অনুভূতিহীন গলায় বলল, হ্যাঁ ভাইয়া, শুধুমাত্র অনুর ভাইয়া। অমিতের বাবা এত কিছু খেয়াল করলেন না, বরং হাসি মুখে বললেন, তা বাবা, তুমি কি বাসা যাচ্ছ? আর ওরও কি তোমার সাথেই যাবে নাকি? কৃতিক এবার গম্ভীর কণ্ঠে বলল, আমার বউ যেহেতু আমার সাথেই তো যাবে, অন্য কারোর সাথে নিশ্চয়ই নয়। ভালো থাকবেন আঙ্কেল, আসছি। বাক্য শেষ করে কৃতিক হাঁটা ধরলে অমিতের মা পিছু থেকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে, মেজাজের মাত্রার তাপমাত্রা মতোই ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছে কৃতিকে। তবু ভেতরের উগ্রতাকে সামলে রেখে প্যাকেট হাতে নিয়ে কৃতিক ছোট্ট করে বলল। ঠিক আছে। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না, ওরুকে টানতে টানতে নিয়ে গেল সবার দৃষ্টিসীমার আড়ালে। বাড়িতে এসে কৃতিক সবার আগে খাবারের প্যাকেটটা ছুঁড়ে মারলো মেঝেতে। সঙ্গে সঙ্গে পুরো হলরুমে ছড়িয়ে পড়লো ফলমূল সহ সুস্বাদু সব খাবারগুলো। কৃতিক এভাবে খাবার ছুঁড়ে ফেলেছে দেখে এবার অরুরও বেশ রাগ হলো। ও তৎক্ষণাৎ নিজের হাতটা ঝাড়ি মেরে কৃতিকের থেকে ছাড়িয়ে বলল, লাগছে আমার, ছাড়ুন। কৃতিক দ্বিগুণ শক্তিতে আবারও চেপে ধরল অরুর হাত। তারপর কাঠিন্য গলায় বলল, লাগলে লাগুক, লাগার জন্যই তো ধরেছি। কেটে যাওয়া হাতটা এইভাবে বারবার চেপে ধরাতে ব্যথায় টনটন করছে ওর, কিন্তু ব্যথার চেয়েও বেশি এই মুহূর্তে বিরক্ত লাগছে অরুর। অসভ্যতা বেয়াদবির একটা সীমা থাকে, কৃতিক আজ সব সীমা অতিক্রম করে গিয়েছে। শুধু শুধু সবার সামনে সিন ক্রিয়েট করলো, আর এখন খাবারগুলো সব ফেলে দিল। এলোমেলো খাবারগুলোর দিকে তাকিয়ে ঝাঁঝিয়ে উঠল অরুর মস্তিষ্ক। ও সর্বশক্তি প্রয়োগ করে কৃতিকের হাতটা আবারও ঝাটকা মেরে ছাড়িয়ে দিয়ে তেতো গলায় বলল, আপনি একটা উন্মাদ সাইকো। সারা জীবন একা থেকে নিজে তো একরোখা আর অসামাজিক হয়েছেও নেই, এখন আবার আমাকেও আপনার মতো নির্দয় বানানোর পয়তারা করছেন। কৃতিক অরুর পানে রক্তিম চাহনি নিক্ষেপ করে ওর চোয়াল দুটো দু আঙুলে শক্ত করে চেপে ধরে বলল, তাকে কি বলছিস বুঝে বলছিস? মেজাজ বিগড়ে আছে ওরু, এক্ষুনি থাম, নয়তো তোর শরীরে আজ মারের নয় অন্য কিছুর দাগ বসাবো আমি। অরু তেজ দেখে কৃতিকের হাত ছাড়িয়ে বলল, যা বলেছি ঠিক বলেছি। কোনো স্বাভাবিক মানুষ এতটা নির্দয় হতে পারে? আপনি বলুন। আপনি যদি বদ্ধ উন্মাদ নাই হবেন, তাহলে একটা অসুস্থ পা ভাঙা মানুষকে নিয়ে কিসের এত সমস্যা আপনার? একা তো যায়নি, মা আপার সাথে সম্মান রক্ষাতে গিয়েছি, তার উপর মুরব্বী বয়োজ্যেষ্ঠদের যা খুশি তাই বলে এসেছেন কেন? আমার সামনে অমিতের হয়ে ওকালতি করা বন্ধ কর ওরু। ভুলে যাস না আমি তোর স্বামী। সেদিন আমার সামনে আমার বাড়িতে অমিত তোর জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, ভুলে গিয়েছিস? আর তুই কিনা আজ ঢ্যাং ঢ্যাং করে সেই অমিতকে দেখতে গেলি। হাউ ফাকিং ডিয়ার ইউ অরু। কৃতিকের কঠিন ধমকে এবার একটু গলা খাদে নামিয়ে অরু বলল, আমি আগেও বলেছি মা আর আপার সাথে গিয়েছি। তাছাড়া অমিত ভাই ভালো একজন মানুষ, ওনার পরিবার কেন এসব বলেছে তা জানি না। আমার জানা মতে উনি আমাকে বোনের নজরে দেখেন। আসলে সমস্যাটা আপনার মধ্যে, একরোখা জীবন কাটাতে কাটাতে সমাজ নিয়মকানুন সব কিছু ভুলতে বসেছেন, হয়েছেন চরম অসভ্য। অরুর কথা শেষ করার সঙ্গে সঙ্গে পেছন থেকে ওর ঘাটটা চেপে ধরে নিজের মুখের কাছে নিয়ে এলো কৃতিক। অতঃপর থমথমে ব্যথাতুর গলায় বলল, ভুলে যাস না, আমার একরোখা হওয়ার পেছনে দায়ী একমাত্র তুই। তোর জন্যই এই বাড়ি কাছের মানুষ দলীয় পদ সব ছাড়তে হয়েছিল আমাকে, আর আজ তুই আমার দিকে আঙ্গুল তুললি। ইজন্ট ইট ফেট? আর কি যেন বললি? মা আর আপা, রাইট? তোর কাছে যদি মা আর আপা এতই গুরুত্বপূর্ণ হয়, ওদের তুলনায় আমার অস্তিত্ব যদি এতটাই ম্লান হয়, তবে চাই না আমার তোকে। কথাটা বলে অরুকে সজোরে ধাক্কা মেরে ডিভানের ওপর ফেলে দিল কৃতিক। তারপর আবারও কঠিন কিন্তু মসৃণ গলায় বলল, আমি যেদিন পাশে না থাকবো সেদিন তুই বুঝবি পৃথিবীটা আদতে কতটা স্বার্থপর আর কতটা জঘন্য।
আমি তোকে ঠিক কিভাবে খারাপ দুনিয়া থেকে বুকে আগলে আড়াল করে রেখেছি, তখন তুই হাড়ে হাড়ে টের পাবি। যদিও বা তখন তোর কষ্ট দূর করার জন্য আমি আদৌ এক্সিস্ট করবো কিনা সন্দেহ। কিছু তিক্ত অথচ চরম সত্য কথা বলে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে উপরে চলে যায় কৃতিক। কৃতিকের শেষ কথাগুলো এবার আর অরুর মস্তিষ্কে নয়, হৃদয় গিয়ে লাগলো। আচমকা মনে হলো হৃদয়টাকে নখর হাতে খামচে ধরেছে কেউ। কৃতিককে ছাড়া পৃথিবী এও সম্ভব? ওরও ভাবতে পারে না, ভাবতে চায়ও না। নিজের করা প্রকট ভুলটাকে শুধরে নিতে তৎক্ষণাৎ কৃতিকের পেছন পেছন উঠে দাঁড়ায় সিঁড়ি ভেঙে। অতঃপর করিডোর পেরিয়ে সোজা কৃতিকের রুমে, কেবলমাত্র এই আশায় যে কৃতিক হয়তো ওকে ক্ষমা করলেও করতে পারে। কিন্তু তেমন কিছুই হয় না। ওরও রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তীব্র গর্জনে জাস্ট গেট লস্ট বলেই হাত ধরে ওরুকে রুমের বাইরে ছুঁড়ে মারে কৃতিক। তারপর ধপ করে লাগিয়ে দেয় দরজাটা। ওরু কাঁদতে কাঁদতে দরজা বাইরেই হাঁটু ভেঙে বসে পড়ল। কিছু তিক্ত সত্যি কথা যে মানুষের হৃদয়কে এইভাবে নাড়িয়ে দিতে পারে তা বোধহয় কান্নারত ওরুকে না দেখলে বোঝা যেত না মোটেই। ওরু কাঁদছে তখন থেকে। তা দেখে ওরুর মামি জাহানারা এগিয়ে এসে কিছুটা পৈশাচিক হাসিতেই বলল, ঠিক হয়েছে একদম। টাকা হাতানো লোভে আরও বিয়ে কর বড়লোকের ছেলেকে, একদিন দুদিন, তারপর ঠিকই মজা নিয়ে পথে ছেড়ে দিবে। মিলিয়ে নিস আমার কথা। ওরুর কষ্টে মামির বোধহয় বেশ আনন্দই হলো। তবে ওরুর আপাতত সেসবে মন নেই। ও নিজের দুই হাঁটুতে মাথা এলিয়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড়ালো, জান কৃতিক, তুমি কি জানো তুমি যে গুপ্তঘাতক, যে খুন করে একটা পড়াশোনা তৈরি করার উদ্দেশ্যে, আর আমি হলাম সেই ধর্মান্ধ যে ওই গুপ্তঘাতকের ছুরির ইশারাতে নাচি। তুমি আমার জীবনে এমন এক ভালোবাসার গোলক ধাঁধা যার থেকে 1000 বছর ছুটলেও আর পরিত্রাণ নেই আমার, না নেই। পরন্ত বিকেলে মিলিয়ে যাওয়া সূর্যকিরণ তীরের ফলার মতো তীর্যক আকার ধারণ করেছে। সেই তীর্যক সূর্যকিরণের সোনালি আলোক রশ্মিটুকু আছড়ে পড়ছে নীলিমাদের দোতলা ভবনের ছাদে, যেখানে এই মুহূর্তে নির্দ্বিধায় নৃত্য করছে স্বয়ং নীলিমা। নাচে ওর বাধ্যবাধকতা নেই, শখ করেই নাচ শেখা। যেমনটা চারুকলায় গিয়ে আঁকা আঁকির ক্ষেত্রে আব্বাজানের একমাত্র মেয়ে হওয়ায় মেয়ের কোনোরূপ শখ আহ্লাদের খুঁটি রাখেন না নীলিমার বাবা তাইয়েব জামান। ছোটবেলা থেকেই বাবার আহ্লাদ পেয়ে পেয়ে নীলিমাও হয়েছে একরোখার বড্ড বেয়ারা। যাকে দেবে তো হৃদয় উজাড় করে দেবে, আর যাকে দেবে না এক রত্তিও তাকে দেবে না। পছন্দ অপছন্দের ক্ষেত্রে একই স্বভাব নীলিমার। তবে বর্তমানে ওর অপছন্দের শীর্ষে রয়েছে সায়র। এক কথায় কৃতিককুঞ্জের সে বিদেশি বাদকটা। অত নাম মনে রাখার সময় আছে নাকি নীলিমার? অপছন্দের শীর্ষ তালিকার মানুষটার কথা ভাবতে গিয়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল নীলিমার। মনে মনে ভাবলো, মানুষ এতটা বিরক্ত করার অসহ্য কি করে হতে পারে? কি করে? শায়রের কথা ভাবতে গিয়ে নীলিমা যখন বারবার নাচের মুদ্রায় ভুল করছিল আর চোখ মুখ খিঁচিয়ে শায়রের 14 গোষ্ঠী উদ্ধার করছিল, ঠিক তখনই বাড়ির সামনে স্ট্যান্ড করা বাইক দেখে চোখ আটকে গেল নীলিমার। ও নাচ বাদ দিয়ে এগিয়ে এসে ছাদের পাঁচিল ঘেঁষে দাঁড়াতেই দেখতে পেল শায়র দাঁড়িয়ে আছে। শায়রকে দেখে নীলিমা কটমটিয়ে বলল, এখন বুঝেছি, শনি তাকিয়েছিল বলেই তখন বারবার ভুল করছিলাম। আপাতত ওর দিকে তাকিয়ে নিঃশব্দে হাত ঝাড়ছে শায়র, আর শায়রের থেকে কিছুটা দূরে অন্যদিকে তাকিয়ে সিগারেট ফুঁকছে অর্ণব। নীলিমাকে উকি দিতে দেখেই শায়র নিচ থেকে কথা ছুড়ল, উপরে আসবো কে? নীলিমাদের ছোট্ট বাড়ি, ছাদে আসার সিঁড়িটাও বাইরের দিকে, যে কেউ চাইলে ফট করে উঠে আসতে পারবে। আপাতত সেই সব কথা বাদ দিয়ে এই বাদরটা কী করে ওর ঠিকানা খুঁজে পেল সেটাই ভাবনার মুখ্যম বিষয় হয়ে দাঁড়িয়েছে নীলিমার মস্তিষ্কে। নীলিমাকে নিষ্প্রভ চোখে ধ্যানমগ্ন হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শায়র আর অনুমতির অপেক্ষাই করল না। তরতর করে সিঁড়ি ডিঙিয়ে উঠে এলো নীলিমাদের ছাদে। শায়র উপরে এসে নীলিমার চুলে টোকা মারতে ভ্রম ছুটে গেল নীলিমার। ও তৎক্ষণাৎ শায়রের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, বদমাইশ পুরুষ, আপনি এখানে কি করছেন? আমাদের বাসার ঠিকানাই বা খুঁজে পেলেন কি করে? শায়র একটা চমৎকার হাসি দিয়ে বলল, কি যে বলো না, আমার না হওয়া শ্বশুর বাড়ি আর আমি খুঁজে পাবো না। শায়রের কথায় নীলিমার চোখ কপালে। ও হতবাক হয়ে, আশ্চর্য, কে আপনার শ্বশুর? কেন, তোমার আব্বাজান? নীলিমা এবার মেকি হাসলো, শায়রের সাথে তাল মিলিয়ে বলল, ও তাই বুঝি? আমার আব্বাজান বুঝি আপনার শ্বশুর? তো একটু ডেকে পাঠাই, বলি তার একমাত্র জামাইকে একটুখানি জামাই আদর করে যেতে। শায়র নিজের শার্টের কলারটা পেছনে ছেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ বলো, আই অ্যাপ্রিসিয়েট। শায়রের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে নীলিমা তৎক্ষণাৎ গলা ছেড়ে ডেকে ওঠে। আব্বাজান, শুনতেছেন? তৎক্ষণাৎ নিচ তলা থেকে এক গুরু গম্ভীর কর্কশ আওয়াজ ভেসে এলো। নীলিমা আবারও চেঁচিয়ে বলে ওঠে, সাদে আইয়েন, দেখেছেন বালা আমাকে সাদে বিশেষি বান্দর লাফাইতেছে। না আব্বাজান, বাস নিয়ে আইন,
আসল আবাস। নীলিমার কথায় সায়র হতবিহ্বল হতবম্ব মুখে হাঁ করে দাঁড়িয়ে আছে। শেষমেশ হবু শ্বশুরের কাছ থেকে কিনা আছলা বাস খাওয়ার হুমকি এলো। এ কেমন দুঃসীমে! নীলিমা মিটিমিটি হেসে আবারও গলা উঁচিয়ে কিছু বলবে, তার আগেই তড়িৎ বেগে এগিয়ে এসে আলতো হাতে ওর মুখটা চেপে ধরল সায়র। নীলিমার ডাগর ডাগর কৌতূহলী চোখের দিকে তাকিয়ে হিসিয়ে বলল, এই মেয়ে, তুমি কি সত্যি সত্যি আমাকে মার খাওয়ানোর প্ল্যান করছো নাকি? নীলিমা সায়রের হাতের মধ্যে থেকেই বোকা বোকা চোখে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। নীলিমার চোখের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ ফিক করে হেসে দিল সায়র। হাসতে হাসতে বলল, তুমি বুঝি বাড়িতে এইভাবে কথা বলো? ইটস সো ফানি ইয়ার। সায়রের কথা শুনে নীলিমার ম্লান হয়ে যাওয়া উগ্র মেজাজটা আবারও তত্তরিয়ে মাথায় চড়ে উঠল। ও সায়রকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, ভাষা নিয়ে মস্করা করলে সত্যি সত্যি আজ আব্বাজানকে দিয়ে আপনার শ্বশুরবাড়ি আসার শখ মিটিয়ে দেবো বলে দিলাম। সায়র চোখ ছোট ছোট করে সন্দিহান গলায় বলে, তার মানে তুমি ঘুরি পেঁচিয়ে হলেও স্বীকার করছো যে আমি আমার হবু শ্বশুর বাড়িতে এসে পড়েছি, তাই তো? নীলিমা কটমটিয়ে বলল। আপনি চাইছেনটা কি বলুন তো? সায়র দুষ্টু হেসে বলল, তেমন কিছু নয়, আপাতত একটু জামাই আদর খেতে চাচ্ছি, খাবে নাকি? নীলিমা রাগে নিঃশ্বাস ছেড়ে বলল, একটু দাঁড়ান, খাওয়াচ্ছি আপনাকে জামাই আদর। পরক্ষণেই গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল ও। আব্বাজান শুনতেছেন? সায়র বোধহয় কুক্ষণেও আশা করেনি যে নীলিমা আবারও চেঁচাবে। হঠাৎ এভাবে চেঁচিয়ে ওঠাতে সায়র নিজেও ভরকে গিয়েছে। ওদিকে ভেতরের সিঁড়ি থেকে ধাপ ধাপ আওয়াজ ভেসে আসছে। কেউ একজন এগিয়ে আসতে আসতে বলছে। এ কথা শুনে সায়র চোখ বড় বড় করে ওপরওয়ালার নাম জপে বলে উঠল, হে খোদা, এ কাদের পাল্লায় পড়লাম আমি! যেমন মেয়ে তার তেমন বাপ। মেয়ে বাঁশ জোগাড় করতে বলো, অমনি বাপ বাঁশ নিয়ে হাজির। তাইয়েবের জামান সিঁড়ি ঘরের কাছাকাছি চলে আসতেই নীলিমা সায়রের দিকে তাকিয়ে উদ্বিগ্ন স্বরে বলল, এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান না, আব্বা দেখে ফেলে খবর আছে। সায়র নিচে যেতে যেতে অভিমানী সুরে বলল, আব্বাজানকে বাঁশ দিতে ডেকে এনে এখন আর দরদ দেখাতে হবে না, আসছি ভাই। সন্ধ্যা থেকেই তীব্র বর্ষণ। বৈশাখী ঝড়ের তাণ্ডবে মুখরিত চারপাশ। রৌদ্রের খাঁখা বিকেলে রীতি টেনে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। এই বুঝি জ্যৈষ্ঠের পূর্বাভাস। পুরো ঢাকা শহরে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে, যার দরুন চারিদিক ধোঁয়াশা আর মানবশূন্য। সেই শেষ বিকেল থেকে বাংলা একাডেমির গেটের কাছে দাঁড়িয়ে আছে অরু। অথচ এখন সন্ধ্যা পেরিয়ে জলোচ্ছ্বাসিত রাত। অনুর বিয়ের কত কত আয়োজন, মন খারাপের পসরা সব কিছুকে একপাশে ঠেলে সকাল সকাল বাংলা একাডেমিতে এসেছিল অরু। এর কারণ আজকেই ওর প্রথম লেখা সাবমিট করার শেষ দিন ছিল। পুরো উপন্যাস নয়, একাংশ মাত্র। কৃতিকের 1000 মাইল দূরত্ব যখন অরুকে খুব পোড়াতো, একাকিত্বের যন্ত্রণায় ডুবিয়ে দিত, সেই সময়টাই এক সমুদ্র যন্ত্রণায় হাবুডুবু খেতে খেতে একাডেমির সবার উৎসাহে লেখা শুরু করেছিল অরু। পুরোপুরি শেষ না হলেও যেইটুকু লেখা হয়েছে সেটাই আজ জমা দিতে আসা। প্রতীক্ষা একটাই, প্রথমবার না হলেও কয়েকবার চেষ্টা করলেও প্রকাশনীদের নজরে আসলেও তো আসতে পারে। কিন্তু দিন শেষে কী হলো? বৃষ্টির মাঝে পুরো দোস্তর আটকে পড়লো অরু। শেষ বিকেলে যখন ঝুম বৃষ্টি নামলো, তখন রিক্সা কিংবা গাড়ি নিয়ে একে একে সবাই একাডেমি থেকে বেরিয়ে যাচ্ছিল। অরুর বুদ্ধি বরাবরই কম, কিংবা বেশি বলেই বারবার ভুল করে বসে থাকে মেয়েটা। আজও সেটাই হলো। ঝুম বৃষ্টির মাঝে অরু আর রিক্সা নিল না। মনে মনে ভাবলো, বৈশাখের ঝড় একটু বাদেই থেমে যাবে নিশ্চয়ই। কষ্ট করে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে বৃষ্টি কমার সাথে সাথে রিক্সা, সিএনজি সব হাতের কাছে পাওয়া যাবে। এখন গায়ে বৃষ্টি লাগিয়ে কী লাভ শুধু শুধু। কিন্তু বলে না, অবাকা যেদিকে যায় দুকুল শুকিয়ে যায়। অরুর ক্ষেত্রেও সেটাই হলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে নিশুতি রাতে ছেয়ে গেল ধরণী। তবু বৃষ্টি তো কমলই না, উল্টে ঝড়ের তাণ্ডবে চারিদিক লণ্ডভণ্ড। একাডেমির গেট বন্ধ হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে। চারিদিকে মানুষের তো দূরে থাকা একটা নেড়ি কুকুরেরও আওয়াজ নেই। রাস্তায় অবশিষ্ট সোডিয়ামের নিয়ন আলোটুকু তির্যক আলো ছড়াচ্ছে চারিপাশে। তবে ঝড়ের তাণ্ডবে সেটাও ক্ষীণ মনে হচ্ছে। প্রথমে ঝুম বৃষ্টি, তার এখন দানবীয় ঝড়। বিদ্যুতের ঝলকানিতে ক্ষণে ক্ষণে গর্জে উঠছে আকাশ, তার উপর ঘূর্ণিবায়ু। অরুর মনে হচ্ছে এই দুর্যোগের মাঝে আশেপাশের জড়বস্তুর মতোই ও নিজেও উড়ে গিয়ে কোথাও ছিটকে পড়বে। কারণ বাতাসের তাণ্ডবে অরুর রোগা পাতলা তনু শরীরটা ভেঙে চুরে যাওয়ার উপক্রম। ঝড়ের সাথে তাল মিলিয়ে বারংবার গগন কাঁপানো বিকট বজ্রপাতে কেঁপে উঠছে অরু। ঝড় বৃষ্টি যাওয়া সহনীয় ছিল, কিন্তু এই বজ্রপাতের আওয়াজ অরুর কলিজায় গিয়ে লাগছে। মনে হচ্ছে এক্ষুনি ওর মাথার উপরে এসে পড়ল বুঝি ভয়ঙ্কর বিদ্যুতের হলকানি। এই ঝড়ের মধ্যে একা একা এমন নিস্তব্ধ পরিবেশে দাঁড়িয়ে থাকতে থাকতে তীব্র ভয় আর আতঙ্কে অরুর গলা শুকিয়ে কাঠ। বুকের কাছটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, মাথাটা ঝিমুনি দিয়ে উঠছে ক্রমশ। গেটের সামান্য সরু ছাউনি ওকে বৃষ্টি কিংবা বজ্রপাত কোনো কিছুর হাত থেকে
থেকে রক্ষা করতে পারছে না। প্রকৃতির এমন দানবীয় বিধ্বংসী রূপ দেখে আকস্মাৎ বসে পড়ে, কানে 2 হাত দিয়ে শব্দ করে কেঁদে উঠল অরু। বসার সঙ্গে সঙ্গে এক তীব্র জলোচ্ছ্বাসের ছাট এসে আছড়ে পড়ল ওর চোখে মুখে। এমত অবস্থায় না চাইতেও আতঙ্কে চিৎকার দিল অরু। মা, ভয় করছে। চারিদিকে প্রলয়ঙ্কারী ঝড়ের তাণ্ডব। না চাইতেও কৃতিকের চেহারাটা বারবার ভেসে উঠছে অরুর মানসপটে। অথচ অরু জানে কৃতিক যেই পরিমাণ রেগে আছে, আজ ভয় পাওয়া তো দূরে থাক, অরু মরে গেলেও কৃতিক নিজের জিদ খুইয়ে ওকে নিতে আসবে না, কখনোই না। কৃতিক যদি অরুর খোঁজ করতো কিংবা অরুর জন্য কোনোরূপ চিন্তাই হতো ওর মনে, তাহলে তা যখন ঝড় শুরু হলো তখনই নিয়ে আসতো। এত দেরি করতো না নিশ্চয়ই। ওর বারবার ভুল প্রমাণিত হয়, মিথ্যে আশায় বুক বাঁধে। মানুষটার উপর রেগে আছে জেনেও তার পথ চেয়ে বসেছিল। এবার হলো তো, ঝড় বৃষ্টির তাণ্ডবে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল, অথচ অরুকে নিতে কেউ এলো না, কেউ না। এই পর্যায়ে এসে অরুর মনে হচ্ছে আসলেই খুব একটা গুরুত্বপূর্ণ কেউ নয়, কৃতিকের জীবনেও ও অত্যন্ত নয়। কিছু অযাচিত ভাবনায় পড়তেই আকাশে প্রচণ্ড গর্জনে আবারও কম্পিত কণ্ঠে চিৎকার দিয়ে উঠল অরু। আমার ভয় করছে। চিৎকার দেওয়ার পরপরই গা ছেড়ে ডুকরে কেঁদে উঠল অরু। কাঁদতে কাঁদতে বলল, আমি বাড়ি যাব, আমি মায়ের কাছে যাব, আপার কাছে যাব। কোথায় তুমি চান কৃতিক? এই বিদ্যুতের আলোতে আমার খুব ভয় করছে। আবারও মুখের ওপর জলোচ্ছ্বাসের ছাঁট পড়ার সঙ্গে সঙ্গে আহাজারি বন্ধ হয়ে গেল অরুর। মনে হচ্ছে চারিদিকে শত্রুর দল ঘিরে রেখে আছে ওকে। অরু একটা টু শব্দ করলে আবার ওকে মারতে এগিয়ে আসবে ওরা, সেই ভেবেই ভয়ের চোটে শুকনো ঢোক গিলে চুপসে গেল মেয়েটা। অরুর এখন সন্দেহে হচ্ছে সকাল অবধি আদৌ বেঁচে থাকবে তো। এটাই ছিল মূর্ছা যাওয়ার আগে অরুর শেষ ভাবনা, কারণ অরুর এখন মনে হচ্ছে ও চেতনা হারাবে খুব শীঘ্রই। তবে হারালো না। গল্পের পেছনেও যেমন গল্প থাকে, তেমনি অরুর ছোট্ট মস্তিষ্কের ভাবনা যেখানে গিয়ে শেষ হয়, কৃতিকের ভাবনা সেখান থেকেই শুরু। অরুর আধো আধো চোখ জোড়া শেষবারের মতো যখন চারিদিকে কাউকে খুঁজে না পেয়ে সর্বশ্রান্ত, ঠিক সেই সময় দিশেহারা কাউ কণ্ঠে পেছন থেকে চিৎকার দিয়ে ওকে ডেকে ওঠালো কেউ। চেনা পরিচিত ও আন্তরিকতা জড়ানো পুরুষালী কণ্ঠস্বরটা কর্ণ গহ্বরে পৌঁছাতেই আকস্মাৎ পেছনে চাইল অরু। ক্ষণিকের বিদ্যুৎ ঝলকানির আলোয় দেখতে পেল ঝড়ের মাঝে ফুল ফর্মাল গেটআপে বৃষ্টিতে ভিজে জুবুথুবু হয়ে ওর সামনেই দাঁড়িয়ে আছে ওর স্বামী, ওর ব্যক্তিগত পুরুষ, ওর বদমেজাজি লোকটা, ওর জায়ান কৃতিক। কৃতিক এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে যাচ্ছে, কিন্তু অরু এক নজর কৃতিকের মুখশ্রী পরখ করেই মাথাটা নুইয়ে তীব্র অভিমানে খুনখুনিয়ে বাচ্চাদের মতো কেঁদে উঠল। ওর কান্নারা কৃতিককে স্পষ্ট জানান দিচ্ছে, আরও আগে কেন এলে না? তুমি জানো আমি কতটা ভয় পেয়েছি। কৃতিকের ঠান্ডার ধাত আছে, একটুতেই ঠান্ডা লেগে যায়। তার উপর ঝড় বৃষ্টির মাঝে শাপলা চত্বরে জ্যামে পড়ে গাড়িটা ওখানেই ফেলে রেখে হেঁটে হেঁটে এত দূর এসেছে। এখন আবার তার ছোট বউটা অভিমান করে বসে আছে, তাই কয়েক দফা হাঁচি দিয়ে অরুর কাছে এগিয়ে গেল কৃতিক। প্রথমে অরুর ব্যাগটা নিজের গলায় ঝুলালো, তারপর এক টানে অরুকে কোলে তুলে নিয়ে হাঁটা দিল ঝড়ের মাঝেই। এখনও আগের মতোই ঝড় হচ্ছে, গগন কাঁপানো বজ্রপাতে কম্পিত হচ্ছে ধরণী। অথচ অরু একটুও ভয় পাচ্ছে না। কি আশ্চর্য! ভয়ের বদলে এখন ওর মাথায় যেটা ঘুরপাক খাচ্ছে তা হলো কেবলই অভিমান। অভিমানের তোপে হৃদয়টা শক্ত হয়ে আছে ওর। অগত্যায় কৃতিকের কোলে বসে সেটারই বহিঃপ্রকাশ ঘটালো অরু। নিজের ছোট ছোট কোমল হাতে ওর চওড়া বুকে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে ঠোঁট ফুলিয়ে বলে ওঠে, ছেড়ে দিন, যাব না আপনার সাথে, আমি একাই যেতে পারবো। কৃতিক নিজের হাঁচি সংবরণ করে বলল, বেবি দেখ, আমার ঠান্ডা লেগে গিয়েছে। যা বলার বাড়িতে গিয়ে বলিস। আমাকে মারিস তখন আমি কিচ্ছু বলবো না, চুপচাপ সহ্য করব। কিন্তু এখন নামিয়ে তোর রাগ ভাঙাতে পারবো না, অলরেডি অনেক ভিজেছি। আমার নিউমোনিয়া হলে তখন কিন্তু তুই সব থেকে বেশি কান্নাকাটি করবি। কৃতিকের ইমোশনাল ব্ল্যাকমেইল অরু চুপ হয়ে যেতে বাধ্য হয়। অগত্যা কৃতিকের গলা জড়িয়ে ধরে চুপচাপ ফোপাতে থাকে অরু। অতঃপর হেঁটে মেইন রাস্তায় গিয়ে তবেই একটা সিএনজির দেখা পায় ওরা। সেটাকে বলে করে ডাবল ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তবেই কৃতিক কুঞ্জের রাস্তা ধরল সে। কৃতিক একা থাকলে হয়তো এত কসরত করতে যেত না, মূলত অরুর সেফটির জন্যই এতখানি। রুমে এসে কোল থেকে নামিয়ে দিতেই অরু এক ছুটে বারান্দায় চলে যায়। পুরো রুম অন্ধকারে ছেয়ে আছে, বাইরে তীব্র বর্ষণ। অরু কৃতিক দুজনেই বৃষ্টিতে ভিজে একাকার, অথচ অরুর রাগের চোটে
আবারও ছুটে ব্যালকানিতে চলে গেল। কৃতিক আলো চালানোর প্রয়োজন বোধ করলো না, বরং দ্রুত হাতে দরজা লক করে অরুর তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে গেল বারান্দার কাছে। অরুর বৃষ্টির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ওর পরনে ভেজা টপস আর স্কার্ট। কৃতিকের ইন করা সাফেদ শার্টটাও ভিজে শরীরের সাথে লেপ্টে রয়েছে। ও সেসবে পরোয়া করলো না, উল্টো এগিয়ে গিয়ে অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে পেছন দিক থেকে অরুর ভেজা চুলে ক্রমাগত চুমু খেতে খেতে কাতর গলায় বলল, আই এম সরি হার্টবিট, ইটস মাই ফল্ট। আর কখনো এমন হবে না, কখনো তোমাকে এতটা কষ্ট দেবো না। কালকের জন্য আই এম রিয়েলি সরি। আর আজ আমি বুঝিনি তুমি এতটা ভয় পাবে। তাহলে আজ যে আমি বসে সময় নষ্ট করতাম না, তখনই হাঁটা ধরতাম। একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে কৃতিক অরুকে তুমি করে ডাকছে, তার উপর এইভাবে কাকুতি মিনতি করে সরি বলছে। ওর কল্পনাতেও হয়তো কৃতিকের এই রূপ আবিষ্কার করেনি কোনোদিন, অথচ আজকে এইসব অরুর চোখের সামনেই ঘটছে। ভালোবাসা মানুষকে কতটা দুর্বল করে আর কতটা অপারগ বানিয়ে দেয় তার জলজান্ত প্রমাণ জায়ান কৃতিক। কাল নিজেই রাগ করলো আর আজ নিজেই সরি চাচ্ছে। কৃতিকের এহানো ভালোবাসাময় মাখামাখি আওয়াজে নিজেকে সামলেই রাখতে পারলো না ওরও। কোনো রূপ ছল চাতুরি না করে কৃতিকের দিকে ঘুরে ওর চওড়া ঢেউ খেলানো বুকে মাথা এলিয়ে ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে কৃতিকের ভেজা শার্টটা খামচে ধরে বলল, আমি ভেবেছিলাম আপনি আজ আর আসবেন না। এই ঝড়ের মাঝে মরে পড়ে থাকবো আমি। কৃতিক গ্রীবাটা নিজের নামিয়ে এক হাতে অরুর ভেজা চুলগুলো কানে গুজে দিতে দিতে হাসকি টানে বলল, না এসে কি করে থাকতাম? আমার আত্মাটা যে তোর মাঝে। হাজারবার বিচ্ছেদের পরও উপসংহারে আমি তোকেই চাই অরু, শুধু তোকে, নো ওয়ান এলস। অরু আবারও ঠোঁট কামড়েই কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে শুধায়, কি আছে আমার মাঝে? কেন এত ভালোবাসা? কৃতিক ঠোঁট উল্টে নির্বিকার ভঙ্গিতে বলল, জানি না তো, তবে হ্যাঁ, একটা জিনিস আছে যা আমার এখনই চাই, রাইট নাও। মুহূর্তেই কৃতিকের কথার ধরন পাল্টে গিয়েছে। কণ্ঠে ভর করেছে কাছাকাছি আসার প্রখর আকুতি। তা ওরও স্পষ্ট টের পেয়েছে। টের পাওয়ার দরুন কৃতিকের কাছ থেকে ছুটে গিয়ে কয়েক কদম দূরে সরে গেল অরু দূরে সরে যাওয়াতে কৃতিক খানিকটা বিরক্ত হয়ে প্রশ্ন ছুড়ল। কি হয়েছে? অরু মুখ কাঁচুমাচু করে বলল, আপনাকে ভয় করছে। সেবারের মতো যদি আমাকে হ্যান্ডকাপ। অরুর কথা শেষ হওয়ার আগেই ওর হাতে হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে ঘুরিয়ে নিয়ে এলো কৃতিক। অতঃপর ওর লম্বা চুলগুলো সরিয়ে আলতো হাতে অরুর ওড়নাটা টেনে খুলতে খুলতে বলল, এখানে হ্যান্ডকাফ কোথায় পাবো? শুধু একটু কথা বলবি তাহলেই হবে। অরু আবারও কৃতিকের থেকে সরে তাড়াহুড়ো গায়ে বেতে সোফায় গিয়ে বসে পড়ে। অরুর কাণ্ডে এবার বিরক্ত হয়ে গেল কৃতিক। কিছুটা ধমকে উঠে বলল, কি হয়েছে? রাগাচ্ছিস কেন আমাকে? অরু অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো কৃতিকের পানে। ওর ঠোঁট যুগল তিরতিরিয়ে কাঁপছে, চোখের কোটর নতুন উদ্যমে ভিজে উঠেছে অশ্রু জলে। এমন একটা মুহূর্তে অরুকে কাঁদতে দেখে কৃতিক এগিয়ে গিয়ে ওর পাশে বসে অরুকে নিজের উরুর ওপর বসিয়ে গভীর গলায় বলল, আমার টাচ খারাপ লাগছে? চলে যাব আমি? অরু মাথা নুয়ে না সূচক নাড়ালো। কৃতিক বলল, তাহলে কাঁদছিস কেন? ওয়াই? অরু এবার মুখ খুলল, ঠোঁট ফুলিয়ে বলল, সবাই বলে আমি শুকিয়ে গিয়েছি। আগের মতো সৌন্দর্য নেই আমার। ভয় হচ্ছে এখন আপনিও যদি আমাকে অসুন্দর আবিষ্কার করেন, আমার উপর আপনার অনীহা চলে আসে তখন। কৃতিক দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়ে কেন তার অবসেশনটা বুঝতে পারে না কে জানে। ওরও সুন্দর অসুন্দর, শুকিয়ে গেল না মোটা হলো, তা নিয়ে কৃতিকের বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। তার চেয়েও বড় কথা, সৌন্দর্য বিশ্লেষণ করা তো দূরে থাক, অন্য মেয়েদের দিকে ওই চোখে তাকানোর মতো ধৈর্য নেই কৃতিকের। কি করেই বা থাকবে? এই এক অরুকে দেখতে দেখতেই তো ওর জীবন পার। কৃতিক চুপচাপ বসে আছে দেখে অরু নাক টেনে পেছনে তাকিয়ে শুধালো, রাগ করেছেন? কৃতিক হ্যাঁ না কিছুই বলে না। কোনোরূপ ওয়ার্নিং ছাড়াই একটানে অরুর সম্ভ্রমটুকু খুলে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে, সাথে নিজের শার্টটাও। তারপর ওকে কোলে নিয়ে বেডের দিকে এগিয়ে যেতে যেতে বলে, আজ আমিও দেখবো কি কমতি আছে তোর মাঝে, যা আমাকে উন্মাদ করে দিতে ব্যর্থ। জায়ান কৃতিক যদি তোর সৌন্দর্যে আবিষ্ট হয়ে তোর মাঝে ডুব দেওয়ার জন্য একবার উন্মাদ হয়ে পড়ে, তবে পৃথিবীর সৌন্দর্যের মাপকাঠিতে তুই তুলনাহীন দেবী। আমাকে যতদিন এভাবে উন্মাদ করতে পারবি, ঠিক ততদিন তুই অতুলনীয় সৌন্দর্যে আবৃত থাকবি। আর বারবার সেই সৌন্দর্যের সবটুকু পরম আবেশে আহরণ করবো আমি, শুধুই আমি। ইউ ক্যান মার্ক মাই ওয়ার্ড। কৃতিকের এত ভারী ভারী কথা বোঝার সাধ্যে নেই অরুর। আপাতত ও সব বোঝার অবস্থাতেও নেই। স্বামীর কাছ থেকে পাওয়া মিষ্টি যন্ত্রণায় এলোমেলো অরু, সেই সাথে পরিপূর্ণ
বর্ষণের শেষ রাতে অরুর চোখের কার্নিশ বেয়ে আবারও গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা তপ্ত নোনা জল। তবে এই জলে দুঃখ ছিল না, ছিল একরাশ ভয়াবহ পূর্ণতা। বৈশাখী ঝড়ের তাণ্ডব শেষে আজ সকাল সকালই সূর্যি মামার দেখা মিলল পূর্বের আকাশে। দক্ষিণের জানালাটা হাট করে খুলে রাখায় সূর্যের আলোয় ফকফক করছে চারিপাশ। তীক্ষ্ণ আলোতে খুব সকালেই ঘুম ছুটে গেল অরুর। ঘুম ছুটে যাওয়ায় কিছুটা আড়ামোড়া ভেঙে চারিদিক চোখ ঘোরাতে ও নিজেকে আবিষ্কার করলো কৃতিকের শরীরের নিচে। কৃতিক উপর হয়ে অরুর বুকে মাথা রেখে দুই হাতে অরুর কোমর জড়িয়ে ধরে নির্বিঘ্নেই ঘুমাচ্ছে। অরু ঘুমু ঘুমু চোখে লাজুক হেসে খানিকক্ষণ কৃতিকের সিল্কি চুলের ভাঁজে হাত বোলালো। তারপর আস্তে করে রুয়ে শুয়ে উঠে গেল বিছানা থেকে। শরীরটা ব্যথায় টনটন করছে, মনে হচ্ছে অতি শীঘ্রই জ্বর আসবে। ওর সেসব ব্যথাকে পাত্তাই দিল না। বিশাল হাই তুলে খাট থেকে নেমে ধীর পায়ে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। মেঝেতে এখনও ওদের ভেজা জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ওর সেই দিকে এক নজর পরখ করে চোখ ঘুরিয়ে আয়নায় তাকালো। ওর পরনে কৃতিকের গেয়ে রঙের ওভারসাইজ টি শার্ট। কাল গভীর রাতে এলিসাকে কল দিয়ে নিজের ক্লোজেট থেকে কিছু জামা কাপড় আনিয়েছিল কৃতিক। ওরও আবারও তাতেও ভাগ বসিয়েছে। ট্রাউজারটা কৃতিককে দিলেও টি শার্টটা নিজেই পরে নিয়েছে, আর এখন সেটাকে নাকের কাছে নিয়ে বারবার নাক টেনে সুঘ্রাণ নিচ্ছে। ওর পছন্দের স্যান্ডেলউড পারফিউমের মন মাতানো সুঘ্রাণ। কিসের ঘ্রাণ নিচ্ছি সেভাবে? কৃতিকের ঘুমন্ত হাসকি স্বরে লাফিয়ে উঠল ওরু। চকিতে পেছনে চেয়ে দেখলো হেডবোর্ডে হেলান দিয়ে আধা শোয়া হয়ে বসে আছে কৃতিক। ওরু নিজের কাণ্ড এটাতে এগিয়ে গিয়ে নিজের কালশিটে কলার বোনগুলো দেখিয়ে অভিযোগের সুরে বলল, দেখুন তো কি করেছেন কাল রাতে, সব জ্বলে যাচ্ছে। কৃতিক দুহাত বাড়িয়ে দিয়ে বলল, বুকে আয়। ওরু গেল। কৃতিক অরুর গলায় কয়েক দফা চুমু খেয়ে বলল, কমে যাবে, অ্যান্টিসেপটিক লাগিয়ে নিস। অরু ঠোঁট ফুলিয়ে বসে আছে, কোনো কথা নেই। কৃতিক অরুকে বাহুর মধ্যে নিয়ে পকেট থেকে দুটো আংটি বের করলো। একটাতে পাথর বসানো, পাথরের চিকচিক দেখে মনে হচ্ছে দামি কোনো হিরে। অন্যটা শুধু হোয়াইট গোল্ডের গোলাকার রিং। কৃতিক একটা রিং নিজের আঙুলে পরে অন্যটা অরুর অনামিকা আঙুলে পরিয়ে দিল। অরু চিকচিক করতে থাকা হাতের আংটিটা নাড়িয়ে নাড়িয়ে শুধালো, এটা কেন? তুই যে বিবাহিত তার প্রমাণ। তাছাড়া বিয়ের পর থেকে এত এত ঝামেলা যে তোকে একটা আংটি কিনে দেওয়ার সুযোগও হয়নি, তাই কাল শপিং এ গিয়ে কিনে ফেললাম। পছন্দ হয়েছে? অরু মুচকি হেসেই জবাব দিল, খুব। তাহলে চুমু খা। কৃতিকের কথায় অরু ভরকে গিয়ে বলল, কি? চুমু খেতে বলেছি তোকে, আমার টাইম নেই অরু, যেতে হবে। সায়র আর অর্ণব কল করতে করতে ফোনের মাথা খেয়ে ফেলেছে। এই রুমে এভাবে দেখে ফেললে হুলস্থুল লাগিয়ে দেবে ওরা দুজন। তুই কি চাস আমাদের এভাবে দেখুক ওরা? অরু স্বপ্ন মুখে না সূচক মাথা নাড়ালো। কৃতিক পুনরায় বলল, তাহলে যা বলছি তাই কর, দ্রুত। অরুর আর কী বা করবে? স্বামী মহোদয়কে খুশি করার এক আকাশ ইচ্ছে স্বরূপ ছোট্ট করে হামি দিয়ে দিল গালে। কৃতিক অরুর কপালে বেশ কয়েকটা চুমু খেয়ে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, ডোন্ট ফরগেট টু টেক ইউর পেইন কিলার বেবি। ফ্রেশ হয়ে এসে কৃতিকের টি শার্ট ছেড়ে মাত্রই নিজের জামা কাপড় গায়ে চড়িয়েছে অরু। ওড়নাটা এখনও নেয়নি, যার দরুন গলার দাগগুলো স্পষ্ট দৃশ্যমান। অরু সেগুলোতে আলতো হাতে অ্যান্টিসেপটিক লাগাচ্ছিল। ঠিক তখনই হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে অনু। ভেতরে আস্তে আস্তে অনু বলে, শুনেছিস রূপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাও কাল রাত থেকে? কি বলিস আপা? অনু আর কথা আগানোর সুযোগ পেল না। উল্টো চোখে ছোট ছোট করে অরুর দিকে সন্দিহান হয়ে তাকিয়ে বলল, কাল রাতে কৃতিক ভাই এত রুমে ছিল? আবার প্রশ্নে অরু হ্যাঁ না কিছুই বলল না। ধরা খেয়ে যাওয়া চোরের মতো শুধু ওপর নিচ মাথা ঝাঁকালো কিছুক্ষণ। অনু দীর্ঘশ্বাস ছেড়ে সাবলীল ভঙ্গিতেই বলল, জানি, কাল আমি কৃতিক ভাইয়াকে কল করেছিলাম, তুই বাড়িতে ফিরছিলি না দেখে। কাল সারা রাত বৈশাখী ঝড় দাপনীয় তাণ্ডব চালিয়েছে পুরো শহর জুড়ে। রাস্তাঘাটের বেহাল দশা, গাছপালা উপড়ে পড়ে বিভিন্ন লেনের যান চলাচল বন্ধ। অতিরিক্ত বৃষ্টিপাতে পুরো কৃতিককুঞ্জ ফ্যাকাশে রূপ ধারণ করেছে। থোকায় থোকায় বাগান বিলাসগুলো ঝরে পড়ে আছে পিচ ঢালা ফ্রন্টিয়ার জুড়ে। অনুর সন্দিহান দৃষ্টিপাত এড়াতে লাজুক অরু খোলা জানালা গলিয়ে বাইরে চেয়ে আছে সেই তখন থেকে। সারা রাত ঝড়ের তোপে কেমন নেতিয়ে পড়েছে সৌন্দর্য বর্ধক গাছপালাগুলো। আজ সূর্য উঠেছে গাঢ় তার সোনালি কিরণ। খুব সম্ভবত দুপুর গড়াতেই গাছগুলো আবারও আগের রূপ ধারণ করবে। এই মুহূর্তে অনুর নিজেরও বেশ ইতস্তত বোধ হচ্ছে ওর সাথে কথা বলতে। কি বলে ফেলেছে, ওই জন্যই তখন থেকে ওদের মাঝে পিনপতন নীরবতা বিরাজমান। এই অস্বস্তিদায়ক মুহূর্তটাকে কোনো মতে এড়িয়ে যাওয়ার দরুন হাতের আঙুলেই ওড়না পেঁচাতে পেঁচাতে অনুই ডেকে উঠল প্রথমে,
বলছিলাম যে ওরু মানে বলছিলাম। আই আপা, আজকে তোদের প্রি ওয়েডিং পার্টি না, রাতে কত মজা হবে বলতো। অনুকে কথা বাড়ানোর কোনোরূপ ফুরসত না দিয়েই পেছনে তাকিয়ে ফট করে কথাটা বলে উঠল অরু। ভাবটা এমন যেন ও নিষ্পাপ একটা বাচ্চা, বিয়ে বাসর কিংবা জায়ান কৃতিক এসবের কোনো দিন নামও শোনেনিও। অরুর কথায় স্বস্তি পেল অনু। তৎক্ষণাৎ হ্যাঁসূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, এলিসা আপুরা আয়োজন করেছে শুনলাম। আমাদের দেশে আবার এসব হয় নাকি? কিন্তু মুহূর্তে ভার হয়ে এলো অনুর মুখশ্রী, আধার ঘনালো পান পাতার মতো উজ্জ্বল মুখটাতে। অরু এগিয়ে এসে শুধালো। কিন্তু আপা, অরুণ জিজ্ঞাসু দৃষ্টির পাছে অনুর জবাবের উৎস খুঁজে পেয়েছে কি পায়নি তা আগেই নিচতলা থেকে প্রচণ্ড চেঁচামেচির আওয়াজ, দু বোনকে হকচকিয়ে উঠল তারা। আওয়াজ শুনে মনে হচ্ছে কেউ কাউকে মারছে খুব। সকাল সকাল আবারও কৃতিক কারোর সাথে ঝামেলা শুরু করলো না তো? কথাটা বোধগম্য হতেই কলিজার পানি শুকিয়ে এলো অরুর। এই মানুষটা ঝামেলা মারামারি এসব না করে অরুকে একদণ্ড শান্তি দিতে পারে না নাকি? না পারে না, কারণ সে তো দ্য গ্রেট অসভ্য উগ্র বেপরোয়া ছন্ন ছাড়া জায়ান কৃতিক চৌধুরী, যার কাজই হলো সকাল সন্ধ্যা ঝামেলা পাকানো। অরুণ নিষ্ফল ভাবনার ছেদ ঘটে আবারও নিচতলার তীব্র শোরগোলের আওয়াজ। ঘুম ছুটে গেলে অরু আর এক মুহূর্ত অপেক্ষা করে না। ওনাটা কোনো মতে গায়ে জড়িয়ে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে অনুকে বলে, আপা চল তো, আবার কি হলো দেখে আসি। অরুর কথায় ওপর নিচ মাথা নাড়ি বড় বড় পা ফেলে দোতলা ছাড়লো অনু। ওরা দু বোন যখন প্রচণ্ড চিন্তায় উদ্বিগ্ন মস্তিষ্কে দ্রুত কদমে নিচে নেমে এলো, তখন অন্দরমহল পুরোপুরি নীরব। অরু অনু চারিদিকে চোখ বলিয়ে ঘটনা বোঝার চেষ্টা চালাচ্ছে। হলরুমের মাঝ বরাবর পায়ের ওপর পা তুলে দিবানে বসে আছে কৃতিক। ওর আশেপাশে সায়র, অর্ণব, এলিসা, ক্যাথলিন, মুখলেশ চাচা সবাই আছে। আজমেরি শেখও অন্য একটা কাউচে বসে আছেন। সবার সামনে চরম অপরাধীর ন্যায় মেঝেতে বসে কাঁদছে রূপা। দেখে মনে হচ্ছে এতক্ষণের ঝড়টা ওর উপর দিয়েই বয়ে গিয়েছে, কারণ ওর দিকে তাকিয়ে এখনও রাগে ফোঁসফোঁস করছেন জাহানারা। তার আগুনের ফুলকির মতো চোখ জোড়া দেখেও মনে হচ্ছে পারলে আরও কয়েক ঘা পুষিয়ে তাই রূপাকে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি বলে তার হাত আটকে আছে। শক্তি বলটা কি তাহলে জায়ান কৃতিক ভাবছে ওর। চারিদিক অবলোকন করে ওরও হেসে হেসে অনুকে শুধালো। আপা কি হয়েছে বলতো। অনু জবাব দেয়, কাল সন্ধ্যাবেলায় টিউশনে গিয়ে সারা রাতেও আর বাড়ি ফেরেনি রূপা। রেজা ভাই গিয়েছিল ওকে আনতে, কিন্তু গিয়ে শুনে রূপা নাকি টিউশনিতেই যায়নি, কোনো এক ছেলের সাথে ভেগেছে। তাই সকাল সকাল মামি এসেছিল কৃতিক কুঞ্জে মাকে বলে কয়ে কিছু একটা উপায় বের করানোর জন্য। সেটা জানাতেই তো আমি তোর রুমে গেলাম তখন। আর এখন এসব। ওদের কথোপকথনের মাঝেই অন্দরমহলে প্রবেশ করেন অরুর মামা। তিনি চারিদিকে থমথমে পরিবেশ পরিস্থিতি বুঝে উঠতে না পেরে তার স্ত্রী জাহানারার দিকে এগিয়ে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কি হয়েছে? মেয়েটা এভাবে মেঝেতে বসে কাঁদছে কেন? স্বামীর কথায় গর্জে উঠলেন জাহানারা, রুষ্ট গলায় বললেন, সেটা তোমার মেয়েকেই জিজ্ঞেস করো। সারা রাত একটা ছেলের সাথে ফষ্টি নষ্টি করে মান সম্মান খুইয়ে এখন ঘরে চৌকাট মারিয়েছে। ওকে মেরে ফেলো রেজার বাবা, নইলে আমি মহল্লায় মুখ দেখাতে পারবো না। যেই জাহানারা সবাইকে কথায় দাবিয়ে রাখে, মুখের জোরে সবাইকে ওঠায় বসায়, আজ তার মেয়ে হয়েও কিনা এমন একটা নোংরা কাজ করে ফেলো। ছি, এখন আমি ওকে দিয়ে করবোটা কি বলতে পারো? অরুর মামা কিছুটা শান্ত স্বরে বললেন। আহ, এভাবে বলছো কেন? জাহানারা পুনরায় ঝাঁঝিয়ে উঠে বললেন, বলবো না তো কি করব? তোমার মেয়েকে গাড়ি করে কয়েকটা ছেলে মহল্লার মাঝখানে ফেলে রেখে গেছে, সবাই দেখেছে। কানা ঘুষায় পুরো মহল্লা গরম। তোমার কি মনে হয় এই মেয়ের আর বিয়ে হবে কোনোদিন? মুখ পুরি সব খুইয়ে এখন আবার ফিরলি কেন? এই বলে জাহানারা আবারও রূপাকে মারতে উদ্যত হবেন। ঠিক তখনই জাহানারা বরাবর কথার তীর ছড়ে কৃতিক। স্টপ ইট, আই হেট নয়েজ। কৃতিকের গর্জনে থেমে গেলেন জাহানারা। জাহানারা থেমে যেতে কৃতিক তীর্যক কণ্ঠে পুনরায় বলল, ঠিকই বলছেন আপনি, আপনার মেয়ের কোথাও বিয়ে হবে না। লোকজন আপনার সম্মুখে ছি ছি বলিয়া ওড়াবে। এর কারণ অবশ্য আপনি নিজেই। লোকজনের হাড়ির খবর ঘেঁটে কাসুন্দি বানিয়েছেন এতদিন, এখন স্বয়ং আপনার মেয়ের পালা। তারা তো এবার আপনাকে আখমারাই করবেই, এতে কোনো ভুল নেই। কৃতিকের কথায় জাহানারা জবাব খুঁজে পেল না। জবাব দেওয়ার মতো কী বা আছে? কথা তো সত্য। আজমেরি শেখ এখনও চুপচাপ। তিনি কৃতিকের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। আসলে চাইছেটা কি কৃতিক, সেটাই আপাতত ভাবছেন তিনি। অরু এখনও চুপচাপ শুকনো মুখে ঘরের এক কোণেই দাঁড়িয়ে আছে। কৃতিক স্পষ্ট চোখে এক নজর অরুর দিকে তাকালো, অতঃপর সবার সামনে ওকে ডেকে বলল, বেবি, এক গ্লাস পানি নিয়ে আয় তো।
সকালে ব্রেকফাস্ট করে পানিটাও খেতে পারিনি। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে কিচেনের দিকে এগিয়ে গেলে। কৃতিকের কথায় মুখলেশ চাচা হকচকিয়ে বলে ওঠেন। কৃতিক গম্ভীর গলায় বাদ সেধে বলল, আমার বউ আছে তো এখানে, আপনি দাঁড়িয়ে থাকুন, আপনার সাথে জরুরি কথা আছে। মুখলেশ চাচাকে হুকুম করে পরক্ষণেই জাহানারার দিকে তাকিয়ে কৃতিক বলে, রূপাকে মুখলেস চাচার সাথে বিয়ে দিয়ে দিন। মুখলেস এখনো অবিবাহিত, বয়স খুব বেশি না, মাত্র ৪৫ বছর। কৃতিকের কথায় যেন বাজ পড়ল পুরো হলরুম জুড়ে। আজমেরি শেখ তৎক্ষণাৎ তেতে উঠে বললেন, কৃতিক, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অফিসেও তুমি আমার অমতে ইচ্ছে মতো রুলস দিয়ে যাচ্ছ, আর এখন বাড়িতেও। কৃতিক হাতের ইশারায় আজমেরি শেখকে থামিয়ে জিভ দিয়ে গাল ঠেলে বলল, আমার কথা এখনো শেষ হয়নি, মাদার ইন ল। তাছাড়া ডিলটা আপনার আমার মাঝে হচ্ছে না, ডিল হচ্ছে আমার আর ওনার মাঝে। চোখ দিয়ে জাহানারাকে ইশারা করে কৃতিক। তাই আপাতত আপনার মতামত গ্রহণযোগ্য নয়। আজমেরি শেখার কথা না বাড়িয়ে দীর্ঘশ্বাস ছেড়ে চুপ হয়ে গেলে জাহানারা রেগে মেগে বলেন, তাই বলে বাড়ির কেয়ারটেকারের সাথে আপনি আমার মেয়ে? জাহানারা কথা শেষ করার আগে কথা ছুড়ল কৃতিক। বলল, বিয়ে হয়ে গেলে আমার বনানীর ফ্ল্যাটটা আমি মুখলেস চাচা আর রূপার নামে উইল করে দেব। এছাড়া মুখলেস চাচাকে তার যোগ্যতা অনুযায়ী জেকে গ্রুপে কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে। আফটার অল আপনারা আমার বউয়ের পরমাত্মীয়, এতটুকু দায়বদ্ধতা তো আমার আছেই, রাইট? কৃতিকের ছুঁড়ে মারা মেঘ না চাইতে জলের মতন অফার শুনে জাহানারার চোখ বিস্ময়ে চিকচিক করে উঠল। বনানীতে নিজস্ব ফ্ল্যাট তো তার বাবা দাদা 14 গোষ্ঠীরও সাধ্যের বাইরে, সেখানে কৃতিক কিনা এমনি এমনি দিয়ে দেবে? জাহানারার চোখে মুখে লোভাত দৃশ্য ভেসে উঠেছে, ভেতরে ভেতরে টকবক করছে কামনার লাভ ডুডু। জাহানারা তখন থেকে চুপ হয়ে আছেন দেখে অরুর মামা এবং কৃতিকের কথায় নাকচ করে বলল, অসম্ভব। তাই বলে মেয়েকে এমন 40 ঊর্ধ্ব লোকের সাথে বিয়ে দেব নাকি? অরুণ মামার রাশভারী কথা তখনই থেমে গেল যখন পাশ থেকে জাহানারা তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলেন, তুমি চুপ করো একদম। কে বিয়ে করবে তোমার এই অপয়া হতচ্ছাড়া নষ্ট মেয়েকে? যা হয় ভালোর জন্যই, উনি আমাদের ভালোর জন্য এই কথা বলেছেন। চুপচাপ বিয়েতে মত দাও। তাছাড়া অমন বিশাল ফ্ল্যাটের মালিক হলে মুখলেসকে জামাই বানাতে আমার কোনো অসুবিধা নেই। এদিকে এই কাহিনীর মূল চরিত্র মুখলেশ চাচা এখনো হতবিহ্বল চোখে একে একে সবার কথাই শুনে যাচ্ছে। কৃতিককে আসলে তাকে বিয়ে দিয়ে তার এত বছরের বিষাদময় আইবুড়ো নাম ঘোচাবে নাকি, সেটাই আপাতত ভাবছে মুখলেশ চাচা। সবার মাঝে নীরবতা বিরাজমান, শুধুমাত্র রূপা মায়ের হাত পা ধরে কান্নাকাটি করছে যাতে তাকে মুখলেশ চাচার সাথে বিয়ে না দেওয়া হয়। অনু আর অরুকে মামিকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু জাহানারা তার সিদ্ধান্তে অনল। তিনি উল্টে খানিকটা দোনামোনা করে কৃতিকেরকে প্রশ্ন করেই বললেন, বলছি যে বিয়েটা হয়ে গেলে সত্যি ফ্ল্যাটে পাবো তো ওরা? কৃতিক গম্ভীর গলায় বলল, এখন বিয়ে হলে উইলটাও এখনই হবে, আমার কাগজপত্র সব রেডি। কৃতিকের কথায় জাহানারা পুলকিত হয়ে নিজের স্বামীর উদ্দেশ্যে বলল, ওগো, তাহলে আর দেরি কেন, কাজে আনার ব্যবস্থা করো, আজকেই বিয়ে হবে ওদের। অরুর মামা খুব যে সৎ মানুষ তা নয়, টাকা অধিপত্য এইসবের লোভ তারও আছে। মেয়ের সূত্র ধরে যদি এইভাবে রাতারাতি লাখপতি হয়ে যাওয়া যায় তাতে ক্ষতি কী? হোক বিয়ে, মেয়ে তো আর পানিতে পড়ে যাচ্ছে না। উল্টো মুখলেশকে জামাই বানিয়ে নাকের ডগায় দড়ি দিয়ে ঘোরানো যাবে, ব্যাপারটা মন্দ হবে না। অবশেষে মনে মনে হাজারো লাভ লসের হিসেব কষিয়ে তবেই তিনি চললেন কাজে খোঁজার উদ্দেশ্যে। শেষমেশ নানা জল্পনা কল্পনার রীতি টেনে রূপার বিয়ে হতে হতে সকাল গড়িয়ে বিকেল হলো। এক হাতে রূপাদের বিয়ে হয়েছে আর অন্য হাতে ফ্ল্যাটের চাপে উঠেছে জাহানারা বেগমের গোছায়। আজমেরি শেখের কিছু বলার ছিল না, বললেও হয়তো জাহানারা পাত্তা দিতেন না, তাই নিজের গুরু গম্ভীরতা ধরে রেখেই চুপি রইলেন তিনি। আজকাল কৃতিকের কর্মকাণ্ডে তিনি শুধু নীরব দর্শক মাত্র, কোনো কিছু বলার বা কৃতিকের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার হেতু রাখেন না কৃতিক। ব্যাপারটা আজমেরি শেখের নিকট চরম বিরক্তির পর্যায়ে উঠে এসেছে, তাও তিনি নিশ্চুপ, কারণ একটাই অনুর বিয়ে। অনুর বিয়েটা সর্বোত্তম পন্থায় দিতে চান তিনি, তারপর না হয় একে একে দান চালা যাবে, তাড়াহুড়োর কিছুই নেই। তাছাড়া আজমেরি শেখের তাড়াহুড়ো জিনিসটা পছন্দ নয় মোটে। আজ যেহেতু বিয়ের প্রথম দিন, তাই মেয়ে জামাইকে নিয়ে খুশি মনে বাড়ি ফিরেছেন জাহানারা। কে জানে, হয়তোবা অনুর বিয়ে উপলক্ষে 2-1 দিন বাদে আবারও পুরো পরিবার শুদ্ধ কৃতিক কুঞ্জে হাজির হবেন। অরু তড়ি ঘড়ি পায়ে মাত্রই প্রবেশ করছে কৃতিকের রুমে। রাগের তোপে শরীরটা রিডি করছে ওর। এখানে আস্তে আস্তে ঠিক করে নিয়েছে যা হওয়ার হয়ে যাক আজকে, কৃতিককে কিছু কড়া কথা শুনিয়ে তবে এখান থেকে যাবেও। কৃতিক তখন রুমেই ছিল, আপাতত তার মনোযোগ ল্যাপটপে নিবদ্ধ।
অরু ভেতরে গিয়ে আচমকা কৃতিকের মুখের সামনে ল্যাপটপটা ঠাস করে বন্ধ করে দিল। অরুর কাণ্ডে কৃতিক কিছুটা রাগী গলায় বলল, হোয়াটস রং অরু? কাজ করছি তো। অরুর এক অগাধ বিশ্বাস কৃতিক ওকে পাগলের মতো ভালোবাসে। অন্য সবার সাথে যাই করুক না কেন, তবে অরু যদি কৃতিকের কলিজাটাও চিবিয়ে খেয়ে নেয় তবুও কৃতিক একটু শব্দটাও করবে না। সেই সাহস থেকে রাগে ফুসতে ফুসতেও বলল, কাজ পরে করবেন, আগে বলুন এত বড় একটা অন্যায় কেন করলেন? মামিকে লোভ দেখিয়ে কেন মোকলেশ চাচার মতো একটা চল্লিশার্ধ লোকের সাথে রূপার বিয়ে দিলেন? বিয়ে কি একটা ছেলে খেলা যে যার সাথে খুশি যেভাবে খুশি বিয়ে দিয়ে দিলেন? আমি খুব ভালো করে জানি রূপা উধা হওয়া থেকে শুরু করে এত কাহিনীর পেছনে নিশ্চয়ই আপনার হাত আছে। বলুন কেন করেছেন এসব? অরুর একাধারে বলে যাওয়া নন স্টপ কথার তোরে কান না দিয়ে পুনরায় ল্যাপটপে মন দিয়ে কৃতিক শান্ত স্বরে বলল, বড়দের কথা এত জানতে হয় না অরু। ভুলে গিয়েছিস আমি যে তোর 12 বছরের বড়? কৃতিকের কথায় অরু বিরক্ত হয়ে বলল, তা এতই যখন আপনি বড়, আমি যে আপনার 12 বছরের ছোট সেটা কাল রাতে মনে ছিল না? এত করে বলেছিলাম, ছাড় দিয়েছিলেন একটু? তখন তো নো ওয়ে করছিলেন। অরুর আগে ফোঁসফোঁস করছে, কি বলছে না বলছে কিছুই খেয়াল নেই ওর। তাই কৃতিক এবার উঠে গিয়ে অরুর মুখোমুখি হয়ে সটান দাঁড়িয়ে পড়ল। অতঃপর ঘাড়টা একটু নিচু করে নরম শান্ত গলায় শুধালো, কি হয়েছে? এত রেগে আছিস কেন? অরু ঠোঁট উল্টিয়ে শান্ত গলায় বলল, কেন করলেন এটা? রাগের তোপে তীর তেড়িয়ে কাঁপতে থাকা অরুর ফিনফিনে ঠোঁটে বৃদ্ধাঙ্গুলি বলিয়ে কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই আমাকে না বললেও তোর শরীর আমাকে বলে দেয় অরু। আমার অবর্তমানে তোর উপর দিয়ে ঠিক কতটা ঝড়ঝাপটা গিয়েছে শুধুমাত্র আমাকে ভালোবাসার অপরাধে, আমাদের বিয়েটা মেনে নেওয়ার অপরাধে। তোর আশেপাশের মানুষগুলো তোকে ঠিক কি পরিমাণ মানসিক যন্ত্রণায় ভুগিয়েছে সেটা তোর চেহারা, তোর শরীর দেখেই বুঝে গিয়েছি আমি। ইউএসএ থেকে আসার পর তোর অবস্থা দেখে নিজেকেই নিজের শাস্তি দিতে ইচ্ছে করছিল আমার। তোকে যতবার চোখের সামনে দেখেছিলাম ততবারই নিজের রাগ সামলাতে পারছিলাম না আমি। মস্তিষ্ক আগুন হয়ে উঠছিল আমার। ইচ্ছে করছিল আরো আগে দেশে না ফেরার শাস্তি স্বরূপ নিজেকেই নিজেই শেষ করে দেই। ফলস্বরূপ তোকে বারবার এড়িয়ে গিয়েছি। অরু এখনো প্রশ্নসূচক দৃষ্টিতেই তাকিয়ে আছে। ডাগর ডাগর চোখ দুটো কৌতূহলে পরিপূর্ণ। ওর কৌতূহলের জোয়ারে কিছুটা ভাটি দিতে আবারও বলা শুরু করে কৃতিক, মনে আছে অরু? আমি বলেছিলাম তুই নিশ্চিন্ত থাক, পুরো দুনিয়া আমি দু হাতে সামলে নেব। যে সমাজ আমার বউয়ের দিকে আঙ্গুল তুলবে সেই সমাজের নিয়মই আমি পাল্টে দেব। হয়তো কিছুটা দেরি হয়েছে কিন্তু আমি সেটাই করেছি। সমাজের রিপ্রেজেন্টার হিসেবে তোর মামি তোর দিকে বারবার আঙ্গুল তুলেছে, তোর আমার বয়সের পার্থক্য নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তোর শরীরে আমার করা ভালোবাসার স্পর্শগুলোকে নোংরা বলে আখ্যায়িত করেছে। ওই জন্যই আমি ওনার বান ওনাকে দিয়েই কাটিয়েছি। আজ প্রথমে ওনার মেয়ের শরীরে নোংরা স্পর্শের কলঙ্ক উঠেছে, পুরো মহল্লার কাছে খারাপ আখ্যায়িত হয়েছে। তারপর দিন শেষে লোভের তাড়নায় উনি আবার ওনার মেয়েকে এমন একজন লোকের সাথে বিয়ে দিয়েছেন যার সাথে ওনার মেয়ের বয়সের পার্থক্য 1, 2 কিংবা 12 বছর নয়, গুনে গুনে 26 বছর। আজ থেকে তোর মামি আর তোর সামনে সমাজ নিয়ে একটু শব্দও করবে না অরু, কারণ আমি সমাজের নিয়মটাই ভেঙে দিয়েছি।